You are first তুমি বললা যে একটা সিঙ্গার ট্রেন্ড, দেন মডেল, দেন অ্যাক্ট্রেস। মানে সিস্টার শিখার সাথে কথা বললেই আপনার খুব ভালো লাগবে। আমার অ্যাকচুয়ালি বেস্ট ফ্রেন্ড ইজ ফ্রম হোলি ক্রস। বাসায় টিএনটি ছিল, সবার আগে কোনো কিছু হলে আমার টিএনটিটা নাম্বার দিয়ে লক করে। আই রিয়েলাইজড আই কাইন্ড অফ ফেল ফর হিম। লাইক তার আগ পর্যন্ত আই নেভার ভিজিটেড হিজ প্রোফাইল। হি ইজ এক্সট্রিমলি পেশেন্ট। আই হ্যাভ টু এক্সট্রিমস, ইদার আই এম ভেরি ইমোশনাল সামটাইমস অর ইদার আই এম লাইক মানে একদম কাট অফ। আমার শুটিং এর মাঝখানে আমার বিয়ে হয়েছে। শাড়িটা আমি অনেকদিন আগে থেকে ভেবেছিলাম এবং শাড়িটা বানাতেও লেগেছে 1 বছর। হাই তাসনিয়া, ওয়েলকাম টু দি আদার সাইড। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার টাইম। আচ্ছা, আগে একটা ডিসক্লেমার নিয়ে নেই, দর্শকের হয়তো আবার একটু আনকমফোর্টেবল লাগতে পারে। সিন্স আই নো ইউ, তা তুমি আমার থেকে অনেক ছোট। আমি তোমাকে অফ স্ক্রিন যেভাবে তুমি করে বলি, এখানেও আমি তোমাকে তুমি করে বলবো, আর তুমিও যেমন আমাকে তুমি করে বলো, তুমিও বলো। কোনো সমস্যা ওকে, সো তোমাকে আমি যদি ইন্ট্রোডিউস করে দিই, লাগবে না ইন্ট্রোডাকশন, তাও করে দিই। তো হলি ক্রস স্কুল থেকে তোমার ম্যাট্রিক ইন্টারমিডিয়েট শেষ হয়, রাইট? দেন তুমি বিইউপি থেকে তোমার বিবিএ গ্রাজুয়েট, অ্যান্ড ইউ আর ফার্স্ট তুমি বললা যে একটা সিঙ্গার ট্রেন্ড, দেন মডেল, দেন অ্যাক্ট্রেস। মানে সিঙ্গার পরিচয়টা হয়তো ওভাবে আসলে পরিচয় না, শিখেছি গান, বাট মডেলিং দিয়ে আমার শুরু। তারপর এটা এখন তো নিয়মিত অ্যাক্টিং করছি। সিঙ্গার কত বছর শিখলা গান? আমি তো আমার মার যেমন ছোটবেলা থেকে শখ ছিল যে একটা মেয়ে বাচ্চা হবে। তো আব্বু তো বলেছে তুমি ঝুঁটি বাঁধার জন্য একটা মেয়ে বাচ্চা চেয়ে নিয়ে আসছো। তোমার কয় ভাই বোন তোমরা? আমার পর একটা ছোট ভাই আছে। তো ওই আম্মু ছোটবেলা থেকে খুব আগ্রহ ছিল নাচ গান শিখবে আমার মেয়ে, তো নাচে ভর্তি করেছিল। তো নাচটা বেশি দিন কন্টিনিউ করা হয়নি, 1 বছর 1.5 বছরের মতো। তারপরে ক্লাস 3 থেকে গান শিখেছি। তো আমরা যখন ঢাকায় শিফট করি, তারপর নজরুল একাডেমিতে ভর্তি করে। মগবাজারে আমাদের বাসা ছিল, ইস্কাটনে ওখানে। তো ওখান থেকে আমার গ্রাজুয়েশন হয়েছে সঙ্গীতের উপরে। হ্যাঁ, উচ্চাঙ্গ সঙ্গীত আর নজরুল সঙ্গীত। সো ওখান থেকে মডেল অ্যান্ড অ্যাক্ট্রেসের শিফটটা কিভাবে? তুমি কি মনে মনে চেতা যে মডেল বা অ্যাক্ট্রেস হব? না, যেটা বললাম আমার মা আসলে সবসময় আগ্রহ ছিল কালচারাল কিছু। হ্যাঁ, কিন্তু যেহেতু আমাদের আম্মু আব্বু কোনো ফ্যামিলিতে কারোরই আসলে কালচারাল কোনো ব্যাকগ্রাউন্ডে, ইনফ্যাক্ট কেউ সায়েন্স বাদে কমার্সই পড়ে নাই এরকম আর কি। মানে ফ্যামিলির সবাই খুব বুকিশ বা এই টাইপের। তো সেই জায়গা থেকে আমার মা চেয়েছিল যে আমি এটা মানে অ্যাজ আ হবি হয়তো একটা টিভিসি করলাম, কারণ আমাকে দেখে প্রায় অনেকেই অফার দিত। আমি যখন ছোট বাচ্চা ছিলাম তখনও একটা কি বলে এটাকে, বেবি পাউডারের অ্যাডের জন্য বলেছিল আমার মাকে, কিন্তু আমার মা আব্বু তখন রাজি হয় নাই। তো তারপরে যখন মোটামুটি পড়াশোনা করছি, এইচএসসি পরীক্ষা দিচ্ছি, ওই সময় আবার আরেকটা টিভিসির কল আসে। তখন আমার মা বলল যে চলো যাই দেখি অডিশন দিয়ে কেমন কি হয়। সো একরকম ভাবে আসলে আমার মায়ের আগ্রহ প্লাস মানে যাই দেখি কি হয়, এইভাবে শুরু করা আর কি আমার। তো ইউ স্টার্টেড উইথ টিভিসি ফার্স্ট? I actually started with photo shoot first. আচ্ছা, আমার একটা টেলকোর গ্রুপের সাথে বিলবোর্ডের তখনকার দিনে বিলবোর্ডের প্রচলন ছিল, সো বিলবোর্ডের একটা ফটোশুট করা হয়েছিল। এটা কোন ইয়ারে? ওটা 2016। সো 2016 ফার্স্ট টিভিসি, ফার্স্ট বিলবোর্ড করেছিলাম, আর তখনই হ্যাঁ ওই ইয়ারই ফার্স্ট টিভিসি করেছিলাম দুটো। এটা কিসের ছিল ওগুলো? টিভিসিও হচ্ছে একটা টেলকোর ছিল, আরেকটা মনে নেই। তারপর তাহলে ফার্স্ট ডেবিউ নাটকে? ডেবিউ আমার ফার্স্ট হয় 2017 সালে, একটা কাজ করেছিলাম শাফায়েত মনসুর রানা। উনি আমার খুব ফেভারিট একজন ডিরেক্টর ছিল। তো ওনার একটা নাটক করেছিলাম কোরবানি ঈদ বা রোজার ঈদে, আমরা ফিরবো কবে। তো ওটা করার পর আমি আবার অনেক দিন কাজ করিনি, কারণ যেহেতু পড়াশোনা ছিল ওই সময়, আবার নাটকের অনেক কল আসছিল। তো বিউপিতে তো জানেনই অনেক পড়াশোনার প্রেশার। তো সেই জায়গা থেকে আমার মা বলেছে যে ইয়োর ফার্স্ট প্রায়োরিটি শুড বি ইয়োর স্টাডি। তো এখনই যদি এত কল আসে, নাটক করতে থাকি, তাহলে হয়তো পড়াশোনার দিকটা আর কি হ্যাম্পার হবে। তো সেই জন্য গ্র্যাজুয়েশন হয়েছিল আমার 19-এ। তো 2019 সাল থেকে আমি আবার কাজ করা শুরু করি। আচ্ছা, তো এখন মানে যখন প্রথম অ্যাক্টিং শুরু করলাম, মানে এটা কি পুরো ন্যাচারালি, ইট কেম ন্যাচারালি, নাকি তোমার একটু নার্ভাস লাগছে প্রথম ক্যামেরার সামনে? আমার তো ওকে এটা মনে হয় অনেকেই জানে না, বাট শাফায়েত মনসুর রানা ভাইয়ের যে কাজটা করেছিলাম, এমনি টিভিসিতে আমি করতে করতে মোটামুটি অনেক অভ্যাস হয়ে গিয়েছিল, কিন্তু নাটকের ফার্স্ট
দিন যেদিন ক্যামেরার সামনে দাঁড়ায় আই ওয়াজ ভেরি নার্ভাস বিকজ টিভিতে ছোট ছোট ডায়লগ থাকে, অনেক অ্যাঙ্গেল থেকে শট হয়, ছোট ছোট টেক। নাটকে একটা সিন তো অনেকক্ষণ ধরে কন্টিনিউ হয়। এবং আমার সাথে আমার ফার্স্ট সিনে দাঁড়িয়েছিলাম, কো আর্টিস্ট ছিলেন দিলারা জামান এবং হাসান ইমাম। তো ওনাদের মতো এরকম Wow. দুজন সিনিয়র কো আর্টিস্টের সাথে আমি অ্যাক্টিং করছি, এটা চিন্তা করে আমি এত নার্ভাস হয়ে গিয়েছিলাম। এবং ওই সিনটা এত বাজে হয়েছিল যে ওই সিনটা ফেলে দিয়েছিল নাটক থেকে। ইটস ওকে, ইটস ওকে। তারপরে আস্তে 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 কাজ করতে করতে শেখা আর কি। না, বাট তোমার অ্যাক্টিং তো আসলে অনেক ন্যাচারাল। মনে হয় না যে আমরা কোনো মানুষ একটু এক্সট্রা এফার্ট দিয়ে কোনো কিছু মানে ইয়ে করে। তো মনে হয় কিন্তু আমরা মানুষকে দেখতেছি, নর্মাল একটা ইয়াং মেয়ে, মানে অ্যাবসলিউট গার্ল নেক্সট ডোর, ওই লুকটা তোমার থাকে। আর আমি বলি তোমার সবচেয়ে আমার পছন্দের নাটক কোনটা, তোমার অ্যাক্টিং, সেটা আমি বলি একটাতে তুমি এই যে জোবান যে একজন অ্যাক্টর, তুমি ও তোমার ফ্রেন্ড থাকে, তুমি মনে হয় ছেলে মেয়ে সুইচ একটা নাটক সুইচ করেছে। ছিল, হ্যাঁ ওখানে যে তুমি মেয়ে ছিল বাট অ্যাকচুয়ালি তোমার ভিতরে সোলটা ছিল, সোলটা ছিল ছেলে। হ্যাঁ ওখানে তোমার অ্যাক্টিং কিন্তু অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ। তোমার হ্যাঁ, ওখানে ওটা একটা কমেডি নাটক হ্যাঁ, আর করেছিলাম খুবই আমরা। স্ক্রিপ্টটাও ইন্টারেস্টিং ছিল তোমার। তারপরে তোমার তোমার নিজের সবচেয়ে পছন্দের নাটক কোনটা বলো তো? আমার তো আসলে এখন হঠাৎ করে জিজ্ঞেস করলে একটা কাজ বলা অনেক কঠিন, কারণ আমি অল্প সময়েই বলবো যে 2019 থেকে এখন তো 2025, তো মোটামুটি 200-র উপরে তো আমার নাটক আছে। 200-র উপর? Wow. আমি গুনিনি কখনো, কেউ গুনলে আমাকে বলতে পারে, বাট হ্যাঁ 100-200 তো হবে। তো সেখান থেকে আমার সবচেয়ে এনজয় করছো কাজ করে, বা তোমার হার্টের সবচেয়ে কাছে কোনো ক্যারেক্টার, কোনো স্টোরি, কোনো স্ক্রিপ্ট যেটা সবচেয়ে ভালো লাগে? আম, আমি বলবো অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টার প্লে করেছি। যেমন করোনার সময় একটা কাজ করেছিলাম, জানবে না কোনোদিন। তো ওইটা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার ছিল আমার। ওইটাই ফার্স্ট টাইম আমার একটা ইমোশনাল আউটব্রেক সিন ছিল। তো আই ওয়াজ ভেরি নার্ভাস, কিভাবে মানে আমার হাজবেন্ড মারা গিয়েছে করোনাতে, তো আমার দেখে কান্না করতে হবে। তো ওই সিনটা করার সময় আসলে ফার্স্ট টাইম আমি ফিল করেছি যে ইমোশনাল ডেপথটা যে কতটা ইম্পর্টেন্ট অ্যাক্টিংয়ে। তো ওইটাই জন্য আমার মনে আছে ওই ক্যারেক্টারটা। তারপর আরেকটা কাজ করেছিলাম কমলা রঙের রোদ, ওয়ান অফ মাই ফেভারিট ওয়ার্কস। তারপর আসলে অনেক নাটক করেছি, একটা দুটো নাটকের নাম বলা খুব টাফ। আচ্ছা, তুমি যে হলিক্রস স্কুলে ছিলে, অনেক স্ট্রিক্ট না? ও অনেক হাউ ওয়াজ দ্যাট এক্সপিরিয়েন্স ছোটবেলায়? স্ট্রিক্ট বলতে আই এম ভেরি থ্যাঙ্কফুল আমি হোলি ক্রসে পড়েছিলাম। আমাদের ক্লাস সিক্সে একটা ভর্তি পরীক্ষা হয় ডে শিফটের। তো ওইটাও আসলে আমি আমি ছোটোবেলা থেকে অনেক পেপার পড়ি। তো যেহেতু পেপার পড়তাম, ক্লাস ফাইভে যখন বৃত্তি পরীক্ষা ওই টাইমটা, তো পেপারে মাঝে মাঝে ইয়ে থাকতো, অনেক সার্কুলার থাকতো, সেই জন্য ওই পেজগুলো আমি ফলো করতাম। তো দেখলাম যে হঠাৎ করে যে হোলি ক্রস স্কুলে এরকম ভর্তি পরীক্ষা হচ্ছে। তো ওটা দেখে আমি আমার মাকে বললাম যে আমি একটু দিতে চাই পরীক্ষা। তা আমার আব্বু বললো কি দরকার শুধু শুধু একটা পরীক্ষা দেওয়ার জন্য আবার ঢাকায় যাব, তখন আমরা যশোর ও থাকতাম। আচ্ছা আচ্ছা, কোন ক্লাস এটা? এটা ক্লাস ফাইভে তখন পড়ি। তো আম্মু বললো না থাক, যাই, মেয়ে চাচ্ছে একটা স্কুলে ভর্তি পরীক্ষা দিতে, জীবনে দেয় নাই তখন, আর জীবনেও আমি আজ পর্যন্ত ভর্তি পরীক্ষা দিইনি তার আগ পর্যন্ত, তো দিয়ে আসুক দেখুক কেমন। তো আমার প্রিপারেশন খুব ভালো ছিল, কারণ যেহেতু বৃত্তি পরীক্ষা সিলেবাস নিয়ে পড়াশোনা করছিলাম, তো ওই সিলেবাস, আমি এর বাইরে ভর্তি পরীক্ষার জন্য যে আলাদা করে পড়াশোনা করব সেটা করিনি। তো গেলাম, তারপরে হঠাৎ করে রেজাল্ট হলো, হয়ে গেছে। ওয়াও। এখন আম্মুরা তো মানে বিপদে পড়ে গেল, কারণ আমরা সারা জীবন তো ফ্যামিলি সবাই একসাথে ছিলাম। আমার বাবা সরকারি চাকরি করতেন, তো আমার জন্ম মেহেরপুর, তারপরে কক্সবাজার ছিলাম, চিটাগং ছিলাম, পাবনা ছিলাম, যশোর ছিলাম। সো এখন আমার মা মানে মোটামুটি আমার জন্য ফাইট করেই ঢাকায় আসছে যে না, মেয়ে যেহেতু একটা ভালো স্কুলে চান্স পেয়েছে, সো ডেফিনেটলি আমরা শিফট করি, তুমি থাকো, আমরা পারবো। সো প্রথমে প্রথমে অনেক কষ্ট হয়েছে, আমি বলবো যে আমার মা অনেক কষ্ট করেছে। আম, আমার মনে আছে যে একবার, কারণ আমরা কখনো আগে বাসে উঠা চলাফেরা এগুলো কখনো করিনি, কারণ যেহেতু আমরা ঢাকার বাইরে ছিলাম, বা অনেক বেশি মুভ করতে হতো না, আমার স্কুলও পাশে থাকতো, আমাকে স্কুলের স্টাফরাই আনা নেওয়া করতো। তো সেই জায়গা থেকে আমার মা কখনো এই যে স্কুলের ডিউটি বা এগুলো করতে হয়নি। তো একবার স্কুল থেকে যাওয়ার সময় বাসে উঠবো, তো বাস থেকে আমি পড়ে যাই। সো ওইটাই আর কি, ঢাকা শহরের রিয়ালিটি চেকটা তখন আসলে পাই, বিকজ আসার পরেই তো আর সাথে সাথে সবকিছু গোছানো বা গাড়ি কেনা বা এগুলো তো হয় না।
সো শুরুতে ইট ওয়াজ ভেরি টাফ ঢাকায় অ্যাডজাস্ট করাটা, তাই ঢাকার লাইফ। বাসে বাট উঠতে গিয়ে পড়ে যাও, হ্যাঁ, ব্যথা মানে পাইছিল? ফার্ম গেটে উঠতে গিয়ে ওই যে ডান পা দিয়ে উঠতে হ্যাঁ হয় হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ। নাকি বাম পা দিয়ে, আই ডোন্ট নো। হুম তো কোনো একটা কারণে মনে হয় আমি কি ডান পা দিয়ে না বাম পা দিয়ে হুম। উল্টা করে ফেলেছিলাম, তো ওই জন্য। তো ওটার পরে আমার বাবা খুব মানে কষ্ট করে হলো, মানে হি ইজ লাইক হি বট আ কার নেক্সট ডে, যাতে আমার মেয়ের Wow. কোনো কষ্ট না হয়। আন্টির অনেক কন্ট্রিবিউশন তোমার সবকিছুতে হ্যাঁ, না? আমার মা আসলে অনেক, বাট যেটা বলছিলাম যে হোলি ক্রস, আই ও মাই লাইফ অ্যান্ড এভরিথিং, মাই ভ্যালুজ টু দ্যাম, বিকজ ওই ডিসিপ্লিনটা হুম বা আমাদের সিস্টার বলি, টিচাররা বলি, আমাদেরকে যেইভাবে আসলে ওই মূল্যবোধের জিনিসগুলো আমাদের ভিতরে হুম। মানে সঞ্চার করেছে, সেগুলো আসলে না হলে আমার মনে হয় যে এই যে এখন যে ডিসিপ্লিনটা, এটা আমার থাকতো না। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আমি শুনছি আমরা ইনফ্যাক্ট আমরা তোমাদের যে প্রিন্সিপাল হ্যাঁ, সিস্টার শিখা, হ্যাঁ, রাইট? সিস্টার শিখা। আমি তাকে আনতে চাচ্ছিলাম যেন ও শি বিকজ ইজ সাচ আ সে তার সুইট হার্ট। ভ্যালিউজ, সে এত পপুলার। মানে বাট সিস্টার শিখার সাথে কথা বললেই আপনার খুব ভালো হ্যাঁ, লাগবে। so আমি তাকে চাচ্ছিলাম যে সবাই যদি তাকে একটু দেখতো কখনো, হ্যাঁ, তার কথাবার্তা, সে আসবে না। না না, উনি সে আসলে আসবে না। একদমই, হ্যাঁ, শাই। আপনার কোনটা ছিল, স্কুল আমি কলেজ? শহীদ আনোয়ার গার্লস কলেজ। আচ্ছা। হ্যাঁ, তো এটা ওনার কথা শুনেই আমার অনেক ভালো লাগছে, জানো? তারপরে আসবে, তুমি একটু বইলো পারলে। আমি যদি বললেও আসে, আসবে না, উনি ওনার কম্পাউন্ড থেকে বের হয় না তাই না? কোথাও। হ্যাঁ, বাট উনি ওনার মেয়েদেরকে খুব ভালোবাসে, ওনার মেয়েদেরকে নিয়ে ওনার সারাটা জীবন উনি কাটিয়ে দিয়েছেন, এবং আমার মনে হয় যে এইভাবেই শি ওয়ান্টস টু লিড দ্য রেস্ট অফ আর লাইফ। হোলি ক্রসে যারা ফ্রেন্ড ছিল ওরা এখনো তোমার ফ্রেন্ড? আমার অ্যাকচুয়ালি বেস্ট ফ্রেন্ড ইজ ফ্রম হোলি ক্রস। আমরা ক্লাস, এবং এটাও মজার ব্যাপার হচ্ছে আমার বাবা কোইন্সিডেন্টলি ফার্স্ট ডে অফ স্কুল ঢোকার পরে যে মানে ঢোকার পরে তো একটা জায়গা থাকে যেখানে গার্ডিয়ানরা বাচ্চাদের জন্য ওয়েট করে, তো আমাকে নিয়ে ঢোকার পরে দ্য ফার্স্ট গার্ল মানে আব্বু দেখে বলে নতুন যাদের তাদের বোঝা যায়, বিকজ বাকিরা স্কুল ড্রেস পরে আর আমরা যারা ক্লাস সিক্সে নতুন ভর্তি হই আমরা সিভিল ড্রেসে। তো ওই জন্য আব্বু ডাকে বলে, মা শোনো আমার মেয়ে তো নতুন ঢাকা শহরে, তো তুমি একটু ওকে ক্লাসে দেখে নিও, ওকে একটু বুঝাই দিও। তো কোইন্সিডেন্টলি ওর রোল নাম্বার ছিল 223 আর আমার 225, মানে ও ইমিডিয়েটলি আমার আগে, আর হোলি ক্রস আচ্ছা। হচ্ছে রোল ওয়াইজ বসতে হয়। সো ওই যে ওখান থেকে আমাদের ফ্রেন্ডশিপ জ্যোতি শুরু হলো, হ্যাঁ। অ্যান্ড উই আর স্টিল ফ্রেন্ডস। আমরা সেদিনও দেখা করেছি, অ্যান্ড শি হ্যাজ লাইক আ বেবি নাও, অ্যান্ড ও সিলেট মেডিকেল থেকে পড়াশোনা করেছে, এখন ডাক্তার। সো আই এম সো সাম প্রাউড অফ ফ্রেন্ডশিপস আর হার। মেন্ট টু বি, তাই না? তোমার কথা জানো, আমিও হঠাৎ যখন আমার ওই আর্মি স্কুলে আমি নতুন যাই যখন, তখন আমারও যে বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, ও আগের থেকেই ছিল স্কুলে, বাট কেমনে জানি ওরও, আমি তো লাস্টের দিকে যাই, ও সেকশন চেঞ্জ করে আসাতে ওরও রোল ছিল একদম লাস্টের দিকে, আমারও লাস্টের দিকে। সো ও 53, আমি 52। তখন থেকে যে আমার বেস্ট ফ্রেন্ড, আমার একটাই এখনো বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, সেম আমারও। আর আমার মনে হয় যে ওই যে স্কুলের টাইমে ওই ফ্রেন্ডশিপের যে অপরচুনিটি থাকে, এটা কিন্তু এখন আমাদের পক্ষে একটা ফ্রেন্ডশিপ করাটা খুব টাফ। এখন আমার মনে হয় স্কুলেও বাচ্চারা এই বন্ডিং, এই ফ্রেন্ডশিপটা বোধহয় হবে না, কারণ ওরা না, আমরা তো নিজেরা কথা বলতাম, বাসায় এসে ওয়েট করতাম ওর কাছে কখন যাব, আবার কখন কথা বলবো। এখন তো বাসায় এসে 100টা ফ্রেন্ড অনলাইন, ও এই হ্যাঁ, রোবলক্স খেলে, এই ট্রু। করে সেই করে, তাই না? আমি তো স্কুলে থাকতে মানে তখন ভাবতাম যে এটা কালকে যে সবাইকে না, বলতে তুই হবে, গেলে আজকে আমি এটা যাব, হয়েছে, আমি আজকে না গেলে আমার তুই, বাসায় তাই এটা না? হয়েছে। ওদের হ্যাঁ, তো ফোনে কথা হবে, এই ফ্রেন্ড চলে গেলে আর 10টা ফ্রেন্ড অনলাইনে থাকে, হ্যাঁ, হ্যাঁ। তাই না? ওদের ডেপথটা আমার মনে হয় আজকালকার or জেনারেশন, maybe তাই it's a না? different friendship, we don't know, এটাও হতে পারে। আমার তো আমি আমি ফোনই পাই ফার্স্ট আমার ইয়েতে ইন্টারে ফার্স্ট ইয়ারে ওঠার পরে, এর আগ পর্যন্ত আমার ছিল না। হ্যাঁ, কারণ আমাদের সময় ওই যে মারা দিত, তাও কি একটা বাটন ফোন দিত কোচিং এ যাওয়ার সময়, এটা হ্যাঁ, নিয়ে যাওয়া, আর তারপরে ফোন যদি দেওয়া একটা লাগে, ভুল করি সবার আগে ফোনটা নিয়ে ফোনটা, নিবে, হ্যাঁ হ্যাঁ, তারপর আবার ওয়েট করবো কবে রেজাল্টে দিবে, একটা কিছু নাম্বার একটা কম এদিক পেলে, থেকে ওদিক হ্যাঁ। হলেই সবার আগে একটাই ফোনটা নিয়ে আর নিবে। আমার হচ্ছে যে বাসায় টিএনটি ছিল, সবার আগে কোনো কিছু হলে টিএনটিটা হচ্ছে লক করা যেত, আমার মা টিএনটিটা নাম্বার দিয়ে লক করে রাখতো। হ্যাঁ, আমাদেরও ছিল, বাট আমি না পরে লক খোলার অনেক নিয়ম বের করে ফেলেছিলাম, তোমাকে পরে বলবো কিভাবে, বুঝছো? আর বিউপির এক্সপিরিয়েন্স কেমন ছিল? বিউপিতে আসলে আমি বলবো যে বিউপি এক্সপিরিয়েন্সের কথা চিন্তা করলে আম, আমার জাস্ট পড়াশোনার কথাই মনে পড়তেছে, বিকজ বিউপির টাইম থেকে আই স্টার্টেড ওয়ার্কিং অন আচ্ছা। টিভিসি ফটোশ্যুট। তো ওই টাইমে আসলে আমার
ক্লাস শেষ হওয়ার পর আমি একটা মিনিটও থাকতাম না। সো আই এম লাইক ক্লাস শেষ বাসায় চলে আসি। আর আমার বাসা অনেক দূরে ছিল, যেহেতু মিরপুর ডিওএইচএস আমাদের ক্যাম্পাস, আর হচ্ছে আমার বাসা ইস্কাটনে, তো আসা যাওয়া করতে অনেক টাইম চলে যেত। তো বিউপি চিন্তা করলে আমার এখনই একটা নাইটমেয়ার মনে হয় যে প্রতিদিন যাওয়া আসে আমার 4 ঘন্টা রাস্তায় চলে যেত। সো দ্যাটস ওয়াই, বাট বিউপিতেও আই মেড আ ফিউ ফ্রেন্ডস যাদের সাথে এখনো যোগাযোগ আছে, বাট ফর সাম রিজন ইউনিভার্সিটিতে ফ্রেন্ডশিপটা কেন যেন স্কুলের মতো ওরকম করে আসলে হয় নাই। আই ডু হ্যাভ মানে গুড ফ্রেন্ডস, বাট স্কুল কলেজের মতো না। যে হুমায়ুন আহমেদের বই পড়তা আগে, হ্যাঁ হ্যাঁ ওনার পড়েছি। হুমায়ুন আহমেদ স্যারের বইতে একবার বলা ছিল যে সে যখন অনেক বছর পর মানে সে যখন জব টব করে আর কি, বড় হয়ে গেছে সে যখন, সে বলছে স্কুলের একটা ফ্রেন্ডকে দেখছি, স্কুলের একটা ফ্রেন্ডকে দেখে 5-6 এর ফ্রেন্ডকে দেখে দৌড়ায় কি দুইজন দুজনে গলা ধরে ঝুলে পড়ছে, তারা তখন অনেক বয়স তাদের মানে 50, তখন সে বলছে স্কুলের ফ্রেন্ডদের সাথে যদি দেখা হয় তখন এখনো মানে কেউ যদি স্কুলে পড়তো ফ্রেন্ডও না চিনো, দেখলে এখনো জড়াজড়ি করে লাফালাফি করতে ইচ্ছে করে, আর কলেজের ফ্রেন্ডকে দেখলে এক হাতে নর্মালি জয় স্কোয়ার, ইউনিভার্সিটি থেকে দূর থেকে হাই হাই, এরকম, বা একটা হ্যান্ডশেক। স্কুলের ওই ডেপথটা ইটস ট্রু। ছোটবেলার তো আর যেই দেখা গেল যে ধরেন অনেকদিন দেখা হয় না কারোর সাথে, বাট হঠাৎ করে দেখা হলে মনে হবে কি আমরা উইর ব্যাক টু স্কুল, মানে আবার ছোট হয়ে গেছি, মানে কেমন যেন একটা ওই একটা কানেকশন কি থাকে জানি না। একটা থাকে। আমার স্কুল থাকতে কারোর সাথে আমি কথা বলতাম না, খুব গ্রাম্পি ছিলাম, কোথায় নতুন স্কুলে ঢুকে হ্যাঁ পুরোটা সময় মনে হয় খালি কপাল কুঁচকে বসে থাকতাম। তো এখন টিফিন টাইমে কি করতে? ওই একটাই ফ্রেন্ডের সাথে থাকতাম, আর আমার কাজিন পড়তো আর দুই একজন ছিল, ওদের সাথেই থাকতাম, আমাদের বুঝছো? আবার হোলি ক্রসে একটা সিস্টেম ছিল যে টিম ছিল, গ্রিন টিম, ইয়েলো টিম, রেড টিম, গ্রুপ ওয়ার্ক করার জন্য। তো ওই গ্রিন মানে প্রত্যেকটা টিমের মেম্বারদের অনেক বন্ডিং ছিল। তো আমরা গ্রিন টিমে 10 জন মেম্বার ছিলাম, একসাথে টিফিন করতাম, একসাথে থাকতাম, একসাথে ঝগড়াঝাটি, আবার এরাই ফ্রেন্ড থাকতো। সো তোরা নিশ্চয়ই ওরা তোমরা আছে আর কি। দেখানো টিভিতে। বাট ওয়ান গুড থিং আই লাইক দ্যাট, যে আমার ফ্রেন্ডরা আসলে আমাকে মানে আগের মতোই ট্রিট করে, কেউ আমাকে ডিফারেন্টলি ট্রিট করে ট্রিট না। সেম করে, বাট মেবি হ্যাঁ দেখে তো মজাই হ্যাঁ, লাগে অ্যান্ড দেন ওদের। ওদের রিয়েলি প্রাউড অফ মি। আমার কোনো কাজ দেখলে বলে যে এটা দেখলাম খুব ভালো। স্পেশালি জ্যোতির কথা বললাম, যে জ্যোতি তো সবার আগে আমার কোনো কাজ বের হলে দেখবে, দেখে ওর ফিডব্যাক দিবে আমাকে এখনো। বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডই। তুমি আঙ্কেল আন্টির মধ্যে কার সাথে বেশি ক্লোজ? আম আমি অ্যাকচুয়ালি ওরকম ভাবে কারোর সাথে ক্লোজ না। মনে তো হলো আন্টির সাথে অনেক ক্লোজ। ক্লোজ বলতে হ্যাঁ অবভিয়াসলি আমার মা আমাকে অনেক শাসন, তারপর আদর সবকিছু করে বড় করেছে, বাট আমি পার্সোনালি একটু ইন্ট্রোভার্ট টাইপের ছিলাম ছোটবেলা থেকে। সো আই অ্যাম অ্যাকচুয়ালি মাই ওন বেস্ট ফ্রেন্ড। সো আমি আসলে নিজের সময় নিজে কাটাতে পছন্দ করি সব সময়। যে খুব যে মিশবো বা আছে না যে বাসায় এসে অনেক বাচ্চারা জানো জানো আম্মু এটা হয়েছে ওটা হয়েছে, আমি আসলে ওটা ছিলাম না। তাই? ইনফ্যাক্ট আমার মা তো সবাই বলে ওকে গুতালে ওর পেট থেকে কথা বের করতে পারি না। সো আমার মা তো অবভিয়াসলি আমার আমার বা আমার ভাইয়ের কথা বলি, দুজনে অনেক কেয়ার করে, যেটা বাবা মারা করে। বাট আমি একটু আই এম নট দ্য বেস্ট এক্সাম্পল অফ আ ডটার আই থিঙ্ক। ধরো তোমার ভাই কয় বছরের ছোট? আমার ভাই হচ্ছে আমার থেকে হিসাব করতে 7 বা 8 বছর ছোট হয়তো। তাই না? হ্যাঁ হ্যাঁ, কি করতেছে এখন? ও এখন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছে। আচ্ছা, ফ্যামিলি নিয়ে যখন কথা হচ্ছেই, তোমার বিয়ে হলো কয় বছর? আমার 2 বছর হবে। বেশি দিন না। 2 বছর হবে। তোমাদের রিলেশনশিপ কয় বছরের? অগাস্টে আমাদের 10 বছর হবে। কোথায় ফার্স্ট দেখা হয়েছে তোমার সাথে? আমার সাথে তো আমাদের রিলেশন না দেখেই হয়েছে। ভেরি, আমি জানি আমাদের যুগেও এটা শুনতে খুব অদ্ভুত শোনাচ্ছে, বাট আমি দেখি নাই, ওর ছবিও দেখি নাই। মানে আমি যে বললাম না আমি গান করতাম, উই কাইন্ড অফ কোলাবড উইথ আনাদার ইউটিউবার ওই সময়। তো ওর ভিডিও আবার আমার হাজবেন্ড দেখতো ওই সময়। তো ওর ভিডিও থেকে ও যখন আমাদের কোলাবের একটা মেসেজ দেখে, ওই সময় নাকি এই মেয়েটা তো শি ইজ রিয়েলি প্রিটি ইন্টারেস্টিং। ওখান থেকে আমাদের চ্যানেলে ঢোকার পর ওয়েন হি হিয়ার্স মি সিঙ্গিং, ও জাস্ট পাগল হয়ে যায় ওই সময়, এই মেয়েটাকে আমার খুঁজে বের করতে হবে। How sweet. এন্ড দেন হি সার্চেস ফেসবুকে, দেখে ওর সাথে আমার অনেক মিউচুয়াল ফ্রেন্ড। ওকে। তো তারপর ওর সাথে আমার একটা অনেক ভালো একটা ফ্রেন্ডের মিউচুয়াল ছিল, ওটা দেখার পরে দেন ও আমাকে 2 বার হাই হ্যালো হাই গর্জাস এগুলো বলে, আমি কোনো সিনও করি না, রিপ্লাইও দিই না। কাভার আপলোড করা হয়েছে, তো তো কেউ মানে অ্যাপ্রিসিয়েট করলে ওগুলা রিপ্লাই যাতে আমি দেই, কারণ ওগুলা যদি রিপ্লাই দিই তাহলে ওরা তাহলে আরো বেশি দেখবে। হ্যাঁ। তো ওরকম ভাবে যখন আমি ওর একটা সবার রিপ্লাই দিচ্ছি, ওই সময় ঠিক ওর মেসেজ আসে, তো আই নর্মালি রিপ্লাইড। এন্ড ওভাবে আর কি। আসলে আমি জানি না, ফর সাম রিজন হি প্রবাবলি সেড সামথিং ভেরি ইন্টারেস্টিং, মানে নর্মালি বলে নাই বা সামথিং কাভার নিয়ে কোনো একটা ইন্টারেস্টিং একটা কমেন্ট করেছিল, তো ইট কাইন্ড অফ স্টাক টু মাই হেড। তো
তো এরপরে we started talking. I realized I kind of fell for him, like chatting এ এবং তার আগ পর্যন্ত I never visited his profile. অ্যাজ এ লাইফ পার্টনার তার বেস্ট কোয়ালিটি কোনটা লাগে তোমার? Oh, he's extremely patient. মানে আমি যেমন I have two extremes. Either I'm very emotional sometimes or either I'm like মানে একদম cut off এরকম টাইপের, but he's very balanced. ও সবসময় মানে একটা ব্যালেন্স ইমোশন সবকিছু ব্যালেন্স, সো হি কাইন্ড অফ ব্যালেন্সেস মি আউট অল দ্য টাইম। ছেলেরা কিন্তু ইউজুয়ালি মাঝে মাঝে ইনসিকিউর হয়ে যায় যখন দেখে যে আমার লাইফ পার্টনার আমার থেকে বেশি সাকসেসফুল হয়ে যাচ্ছে, আমার থেকে বড় হয়ে যাচ্ছে। উই বোথ ওয়ার স্টুডেন্টস ওয়েন উই স্টার্টেড ডেটিং। তারপরে আমি যখন ইউনিভার্সিটিতে আস্তে আস্তে মডেলিং টিভিসি করা শুরু করলাম, ওই সময় হি ওয়াজ অলসো আ স্টুডেন্ট। সো ওয়েন হি ইজ আ স্টুডেন্ট হি সিং হিজ পার্টনার গেটিং সাকসেস ওর আ হেড স্টার্ট বিফোর হিম। এটা যে এত সুন্দর করে ও একসেপ্ট করে নিয়েছে এবং এটা যে ও এত অ্যাপ্রিসিয়েট করে, অ্যান্ড ও আমার কাজেও অনেক সাপোর্ট করেছে। আসলে আমাদের রিলেশনশিপের কথা তো ওভাবে কেউ জানতো না বিয়ের আগে, বাট আমি যখন টিভিসি করতাম ওই সময় ও অনেকবার হচ্ছে আমাকে নিয়ে গিয়েছে। নো ওয়ান নোজ, কিন্তু আমি প্রফেশনাল পার্সোনাল লাইফ অনেক আলাদা রাখি। ধরেন ওইখানে বিল্ডিং, ও দূরে দাঁড়িয়ে থাকতো এবং দ্য হোল টাইম হি উড জাস্ট স্ট্যান্ড। আমার কাজ শেষ হতো, ও আমাকে নিয়ে বাসায় নামিয়ে দিয়ে তারপর বাসায় যেত। দ্যাটস গ্রেট অ্যাকচুয়ালি, তাই না? এই সময় কিন্তু কনফিউশন গুলো শুরু হয় যখন আস্তে আস্তে তোমার মিডিয়া এক্সপোজার বাড়ে। হ্যাঁ, আচ্ছা, তোমার বিয়ে হলো কোন ইয়ারে? এই 2 বছর আগে, সো 2023। 22, 23। 23 না? হ্যাঁ। আচ্ছা, তোমার বিয়ের লুকটা কিন্তু অনেক হিট করে, বিকজ অনেক সাটল, অনেক ন্যাচারাল মেকআপ ছিল, আর পুরো একটা ট্রেন্ড শুরু হয়ে যায় যে তোমার মতো সবাইকে সাজতে হবে। তুমি কি এটা I বুঝছিলা? mean, you have a parlor, so I want to know your opinion. কি মানে ইট ওয়াজ কেমন লেগেছে? সো গুড, এত সুন্দর ছিল, এত ন্যাচারাল ছিল। এরকম বউ কিন্তু সবসময় দেখা যায় না। আমিও আমার বিয়েতে এই টাইপেরই মেকআপ করছিলাম, কিন্তু তোমার অ্যান্ড ইট ওয়াজ ব্রেভ যে তুমি অ্যাকচুয়ালি তোমার চেহারাটা ধরে রাখছো। মানে ইট ওয়াজ ইউ, জাস্ট ভেরি হ্যাপিয়ার অ্যান্ড আ লিটল মোর গর্জিয়াস। এত সুন্দর লুক কেমনে আনলে? তুমি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলে? আসলে মানে এটা যে এরকম ভাইরাল হবে বা মানুষ এত পছন্দ করবে, এটা আমি নিজেও ভাবি না। ইনফ্যাক্ট এখনো জাহিদ ভাই বলে যে আমার ছবি এসেই দেখায় যে এরকম তাসনিয়া ফারিন আপুর মতো বিয়ের লুক নিতে চাই। বাট অনেস্টলি দিস ওয়াজ একদম লাস্ট মিনিট। ওই টাইমে আমরা কাছের মানুষ দূরে থুই, আমার একটা খুব পছন্দের প্রোডাকশন, তো ওইটা শুটিং করছিলাম। সো আমার শুটিং এর মাঝখানে আমার বিয়ে হয়েছে। মানে শুটিং চলছে, রাজশাহীতে শুটিং করছি। আই জাস্ট টুক ওয়ান ডে ব্রেক। আমি একদিনের জন্য এসে শ্যুট করে বিয়ে অনুষ্ঠান হলো, তারপর অস্ট্রেলিয়া চলে গেলাম বাকি পার্টে শুটিং রাইট। করতে। আর মাঝখানে কয়েকদিন মালদ্বীপে গিয়েছিলাম। সো আমার টাইম ছিল না এত ভাবার কি মেকআপ লুক হবে, কি শাড়ি। বাট শাড়িটা আমার অনেক দিনের প্ল্যান। আই রিয়েলি ওয়ান্টেড টু ওয়্যার আ নাইস রেড জামদানি অন মাই ওয়েডিং। তো সেই জন্য শাড়িটা আমি অনেকদিন আগে থেকে ভেবেছিলাম এবং শাড়িটা বানাতেও লেগেছে 1 বছর। সো তাই? হ্যাঁ, সো অর্ডার আমার দিয়ে তোমার অর্ডার কাস্টমাইজ? দিয়ে একদম ইটস জাস্ট মানে চেয়েছিলাম যে সামথিং দ্যাট হ্যাজ নেভার বিন সিন এরকম টাইপের, বাট ইটস ভেরি মি। তো আমার কাছে মনে হচ্ছে জামদানি ইজ সামথিং দ্যাট আই ক্যান ট্রাই। তো সেই জায়গা থেকে ওই শাড়িটা সাথে ম্যাচ করে তারপর জুয়েলারি, অ্যান্ড দেন মজার ব্যাপার হচ্ছে যে জাহিদ ভাই যখন আমাকে সাজাচ্ছিল আই ডিডন্ট ইভেন সি আমাকে উনি কিভাবে সাজাচ্ছে। আমি জাস্ট বলছি, আই শোড হিম মাই শাড়ি, আমার গয়না, ভাই এখন আমাকে আপনি একটা লুক দিয়ে দেন, আমি সিম্পলের মধ্যে, আমি এত বেশি ঝামেলা ইয়ে চাই না। আমি তাকাইও নাই দ্য হোল টাইম, আই ওয়াজ জাস্ট ফেসিং হিম। উনি আমার মেকআপ করলো, শেষ করলো, হেয়ার করতে যাচ্ছে, তখন আমি দেখলাম যে ফর দ্য ফার্স্ট টাইম আমাকে কেমন লাগছে। বিকজ আমি এত টায়ার্ড ছিলাম শুটিং করে এসে, মানে আই ডিডন্ট ইভেন ওয়ান্ট টু নো যে কি অবস্থা কি। সো তারপরে সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করলো, and আমি জাস্ট খুব কমফোর্টেবল থাকতে চেয়েছিলাম। মানে বিয়ের দিন অনেক গয়না অনেক কিছু পরে যে ওই যে স্ট্যাচু হয়ে যেতে হয় মেয়েদের, আই রিয়েলি ডোন্ট লাইক দ্যাট। আমি এটাই ইটস বলতে আ চাচ্ছিলাম টর্চার। যে আর তোমার এত তোমাকে কমফোর্টেবল লাগে, যে এত রিলেটেড মেয়েরা তোমাকে দেখে বুঝছে যাচ্ছে এরকমও তো রেডি হওয়া যায়, ইনস্টেড অফ ফুল গ্ল্যাম। and এইটাই মনে হয় আমার কমফর্ট। এমনিতেও আমি ন্যাচারালি নর্মালিও খুবই মানে এই যে আরামের জামা টামা পরতে খুব ভালো লাগে, খুব গর্জাস ড্রেস টেস এগুলো ক্যারি করা আমার জন্য খুব ডিফিকাল্ট। আর আরেকটা প্রবলেম হচ্ছে, আমি মেয়েদেরও দোষ দিই না, যারা বিয়ে খেতে আসে মাঝে মাঝে ওরা এমনভাবে সেজে আসে মনে হয় ওরাই ব্রাইড। সো এখন ব্রাইডের একটা প্রেশার থাকে যে ইটস মাই বিগ ডে, আই নিড টু লুক দ্য বেস্ট।
আই নিড টু লুক লাইক দ্য ব্রাইড। আমার আত্মীয় স্বজন যদি ব্রাইড সেজে আসে তাহলে তো মানে ওখানে এটা আমার ডেটা রুইন হয়ে যাবে। তো সেই কয়েকদিন জায়গা আগে, থেকে হ্যাঁ, হয়তো অনেকে কয়েকদিন আগে একজন একটা মেয়ে ওর বিয়েতে সবাইকে আগে বলেই দিছে যেন কেউ ওর থেকে বেশি না সাজে। ও না, আমিও বলে দিচ্ছি যে কেউ যে রেড টেড পরে আসবা না, সিম্পলি একদম আমার একদম সিম্পল লুক থাকবে, মানে পারলে কাম উইদাউট মেকআপ। আরে না, তোমার থ্যাঙ্কস টু জাহিদ খান ভাইয়া, তারপরে ফারজানা শাকিল আন্টি, নবীন আহমেদ, হুম। ওনারা আসার পর কিন্তু আমাদের আগে ট্রেন্ড কিন্তু চেঞ্জ ট্রেন্ড হয়েছে। চেঞ্জ হয়ে মানে ব্রাইডস লুক লাইক দেমসেলভস হুম হুম। আর রেকগনাইজেবল লাগে, সুন্দর লাগে। আগে কিন্তু একটা আমরা আগে কথা ছিল যে সব সুন্দর মেয়েদেরকে বিয়ের দিন পছন্দ লাগে, চিনা যায় না, একটা বেশি আর্টিফিশিয়াল একটা লুক আসে। বাট আস্তে আস্তে আমি আমার বিয়ের সময় একজন ছিল লোপা আপু, হ্যাঁ, সে আচ্ছা। বাসায় বসে করাতো। সে তোমাকে ফাউন্ডেশনও দিবে না, জানো, তুমি যদি বলো ও, জাস্ট ফেস পাউডার, সে শুধু দ্যাটস গুড। ফেস পাউডারই দিবে। আমার বিয়ের সময় কিন্তু যে কন্টুয়ার, তারপর আমি কোনো ফেক ল্যাশ করি নাই। ইউ অ্যাকচুয়ালি ডোন্ট নিড মেকআপ, মানে আপনি আমি মাশাআল্লাহ এত অলরেডি সুন্দর দেখতে, বুঝছো, সো ইউ ডোন্ট না নিড। মেকআপ ছাড়া দেখতে এটা বউ, মেকআপ দিয়ে একদমই দেখ, না। বুঝছো। তখন ওই যে ওই কন্ট্রোর ওগুলো ছিল, আমার মুখটা বড় লাগতেছিল কন্ট্রোর ছাড়া, বাট আই ওয়াজ স্টিল সো হ্যাপি। বাট মানে অ্যাজ অ্যান entrepreneur what do you think, মানে when people come to your parlor বা ব্রাইডস তো অনেকেই সাজে, তো এখন মানে কি ধরনের ট্রেন্ড চলছে, মানে কেমন সাজতে চায় সবাই? এখন কিন্তু সবাই ওই যে তোমার সাজটা, হ্যাঁ। আলিয়া ভাটের সাজটা, তাই না, একদম কম মেকআপে দেওয়ান, ওদের ফিচার্স যেন এনহ্যান্সড হয়, হ্যাঁ, তাই মানে না। ইউ নিড টু লুক দ্য বেস্ট বাট অ্যাট দ্য সেম টাইম yourself. ইউ নিড টু লুক বিউটিফুল, হলো গিয়ে যে তোমার চোখটাকে সুন্দর লাগবে, ঠোঁটটা, মানে বিউটিফুল মানে কিন্তু এই না যে তোমাকে সাদা লাগবে, হুম। লাগবে, না বাট মানে এটা একটা কিন্তু খুব ভালো আপু, মানে আরেকটা জিনিস আমি দেখলাম যে একটা যে ফর্সা হওয়ার টেন্ডেন্সি ছিল ওটা মানুষের কমে গেছে। মাঝখানে, এটা এখন সবাই একটু ন্যাচারাল টোন প্রেফার হুম। করে, হ্যাঁ। সো এটা আর এখন ভালো। আরো মানুষ স্কিন কেয়ারের ব্যাপারে মেয়েরা এখন অনেক জানে। প্লিজ গিভ মি সাম টিপস হ্যাঁ, বিকজ ইউ হ্যাভ বিউটিফুল স্কিন। আমার ইউটিউব না। তোমার তো মেকআপ লাগবেও না, বুঝছো। এখন এখন আমরাও বুঝো না, আমরা ছোট থাকতে বুঝি স্কিন কেয়ার থাকলে না মেকআপ লাগে না। তুমি যদি স্কিনে দাগ তো একটু থাকবেই, বাট হুম একটা হুম। আছে না যে নর্মাল স্কিন একদম কম মেকআপ দিয়েও একটা লুক আনা যায় আমার মনে তোমার, হয় যে সবসময় লেস ইজ মোর। তাই না। হুম। একটু চোখে কিছু করলে এটা সেটা, আমারও যেমন বেশি মেকআপ, আমাকে মানায় না, বেশি মেকআপ মানায় ইভেন না। হেয়ার ডিও ভালো লাগে না, জানো। আমার এই শোতে খালি চুলই ঠিক করতে থাকে, আমার চুল ছাড়াই রাখে আমি সবসময়, বেশি ফ্যাশন আমার তো করে। মাথা ব্যথা করে বেশিক্ষণ চুল বাঁধা থাকলে, কিন্তু মাথা ব্যথা করে। আর তোমরা কিন্তু নাটকে অনেক কম মেকআপ করো, এটা আমার ভালো লাগে। আর নাটকে কিন্তু বেশিরভাগ সময় আমরা নর্মাল থাকো আর্টিস্টরা না, যতটুকু জানি আমরা নিজেদের মেকআপ নিজেরাই করি নিজেরাই করো, বেশিরভাগ হ্যাঁ। ক্ষেত্রে। সো এই জন্য হয় কি যে আমি যেটা করে কমফোর্টেবল ওইটাই করি, ওর বেশি যে অনেক হ্যাঁ, অতিরিক্ত মেকআপ করা এইটা সেটা কিন্তু করি না। আমার অনেক ভালো লাগে এই জন্য, কারণ ইন্ডিয়ান যেসব সিরিয়াল সিরিজ দেখি, তারপর যেন আমরা আমাদের দেশে আমার অনেক ভালো লাগে যে সবাই তোমরা অনেক জাস্ট তোমরা যেরকম ছাড়া ওইটাই এটা আসলে একদম আই থিঙ্ক ইটস নর্মাল লাগে। মোস্টলি কাজ আমাদের নাটকের গল্পগুলাই হয় যে খুবই মানে ন্যাচারাল। যেমন বাসার মধ্যে আমি ফোনে কথা বলছি রাইট। সিকোয়েন্স, তো এখন ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠছি, তো ওই সময় যদি মেকআপ করি তাহলে তো এটা ন্যাচারাল লাগবে না, মনে হবে যে আর্টিফিশিয়াল, বিশ্বাসযোগ্য ক্যারেক্টারই মনে হবে না। ইন্ডিয়াতে কিন্তু ওরা এটা দেখা পার পেয়ে গেছে, মাই কিন্তু গড। আই ডোন্ট নো এগুলো আসলে দেখছো এখন কি তো, আর চলে, আমি আই এখন ডোন্ট নো, দেখি আমি না টিভি শিওর না। আমি, বাট যখন দেখতাম তখন ঘুম থেকে উঠে পুরা হ্যাঁ, বাট আমিও দেখতাম, বাট ওই আমার মনে হয় ওই ইউনিভার্সে ওটা বিলিভ হয়ে যায় যে ওই ক্যারেক্টার গুলার ইউনিভার্সে। আমার ওরা রিয়েল লাইফে এত নর্মালি থাকে, যখন ওইটা দেখে না ওদের ওইটাই ভালো লাগে। আর আমরা আমরা হয়তো এটা মানে ইউজ টু আগে ছিল যে ইন্ডিয়ানরা। টিভি মানে একটা পরিপাটি খুব মানে হ্যাঁ, শাড়িটাকে প্লিটেড থাকতে হবে নিউজ মানে পড়ার মতো, বাট এখন হচ্ছে সবাই রিয়েলিস্টিক অ্যাপ্রোচে চলে গেছে, মিডিয়া, সিনেমা আমাদের টিভি সবকিছু। নাটকে না সবসময় রিয়েলিস্টিকই, তাই না। হুম, সুবর্ণা, আমাদের কিন্তু মুস্তফা হ্যাঁ ম্যাম আগে যারা থেকেই ছিল। ছিল। তোমার আগের দিনে সবচেয়ে পছন্দের নাটক কোনটা, ছোটবেলা থেকে দেখছো যেটা? উম আমার আজ রবিবার। আজ ইটস রবিবার, ও তুমি তো বিউটিফুল। আজ রবিবার এরার বাচ্চা না। না হ্যাঁ, হ্যাঁ, না, আজ আমি রবিবার আরেকটু এরার আগেও এরার দেখছি। না, বাট আমি আজ রবিবার তোমার ইউটিউব থেকে দেখেছি। ইউটিউব থেকেও, ও তুমি হ্যাঁ আরো হ্যাঁ, ছোট। আমি তো ও হচ্ছে আচ্ছা আচ্ছা, আমার সময় কি চলতো, টিভিতে কি আমার সময় চলতো? কোনো সিরিয়াল টিরিয়াল চলতো না। চলতো, আমি শক্তিমান দেখতাম, এগুলো দেখতাম, আচ্ছা। জুরাসিক ওয়ার্ল্ড এগুলো দেখতাম, টিভিতে জুরাসিক পার্ক না কি জানি একটা হতো। ইউটিউবের পরে কি কি আর দেখছো হচ্ছে আগে? ইয়ে দেখতাম ওই যে পোগো পোগো টিভি ছিল একটা, ও আচ্ছা, হ্যাঁ, পোগো, ওগুলো আমি আমার তারপরে ভাগ্নিদেরকে দেখতে হ্যানা দেখছি। মন্টানা এগুলো। হ্যানা So, মন্টানা, এগুলো রাইট। দেখে বড় হয়েছে। হ্যাঁ, আমার আমার বোনের বড় মেয়েটা দেখতে এগুলো আমি সে দেখতো। নাটককে শুরু করার পরে তখন পুরানো আর্কাইভ ঘেটে ঘেটে আগের কাজগুলো দেখা শুরু করেছি। আমি ইনফ্যাক্ট ইন্ডাস্ট্রিতে আসার আগে নাটকই দেখেছি খুব কম, তাই? খুব কম, মানে আমি চিনতামই না কাউকে। শুধু মনে হয় দুই একজনের নাম শুনেছি, যে মোশাররফ করিম, হুম, হুম। চঞ্চল চৌধুরী, এর বাইরে খুব একটা মানুষকে চিনতাম না, আমি কাউকে চিনতাম না। তোমরা অনেক
পরের জেনারেশন আমরা তো অনেক আগের থেকে আমি দেখি যে হুমায়ুন আহমেদ স্যারের অয়ময় নাম শুনছো, কোথাও কেউ নেই। ও না, নাটক দেখা হতো আমাদের, যেহেতু বললাম না ঢাকার বাইরে ছিলাম, হ্যাঁ। তো ঢাকায় যতবার আসতাম বাসে নাটক ছাড়তো হুমায়ুন ওকে। আহমেদের। তো বাসে ওইটাই আমার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট লাগতো জার্নি, যে ঢাকায় যাওয়ার এক্সাইটমেন্টটাই ছিল যে বাসের নাটকগুলো দেখা হবে, যে সিডিতে তখন এসি বাসগুলোতে ছোট একটা টিভি থাকতো, তো ওখানে হুমায়ুন আহমেদের নাটকগুলো দেখাতো। তুমি তোমার ফার্স্ট ওটিটিতে মুভি করছো ফার্স্ট না বড় স্ক্রিনে? ওটিটিতে আমার ফার্স্ট কাজ হচ্ছে মুস্তফা সরোয়ার ফারুকীর সাথে লেডিজ এন্ড জেন্টলম্যান। রাইট, লেডিজ এন্ড আমাদের কাছে স্ক্রিপ্টে সেটা লেখা আছে, হ্যাঁ। এই তো, হ্যাঁ, এটা তো লেডিজ এন্ড জেন্টলম্যান দিয়ে মানে তোমার কোনো একটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে এটা লঞ্চ হয়। হ্যাঁ, এটা জি হ্যাঁ, ফাইভে, জি5 হয়। জি এটা ফাইভে লঞ্চিং হয়েছিল এটা দিয়ে। এটা ইয়ে কেমন ছিল রেসপন্স? এটা তো আসলে আমি ধরে নিই আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে আমাকে সিরিয়াসলি মানুষ নিয়েছে আফটার লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। বিকজ এর আগ পর্যন্ত করেছি, নাটক করেছি, শুরু করেছি কেবল তখন। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান লাকিলি আমার ক্যারিয়ারের শুরুর দিকেই একদম পেয়েছিলাম। সো অ্যাজ অ্যান অ্যাক্টর যে ওই অভিনয় করার জায়গাটা, সেটা আসলে এই সরব ভাই এই আমাকে সুযোগটা না দিলে আমি কখনো হয়তো ওভাবে মানুষের সামনে আনতে পারতাম না, বা অন্যান্য নির্মাতারা যারাই আমাকে নিয়ে পরবর্তীতে নির্মাণ করেছেন, চ্যালেঞ্জিং ক্যারেক্টারগুলো দিয়েছেন, আমার মনে হয় সবকিছুর কারণ হচ্ছে এই সিরিজটা। সো আই এম তাই? ভেরি গ্রেটফুল। তাহলে এক্স বয়ফ্রেন্ড দিয়ে কি তোমার এক্স বয়ফ্রেন্ড দিয়ে আমার নাটকের ব্রেক থ্রু হয়। নাটকের ব্রেক হ্যাঁ। থ্রু হয়? তুমি তোমার ক্যারিয়ারের ফার্স্ট মুভি আরো এক পৃথিবীর জন্য, ফার্স্ট মুভির জন্যই তুমি বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পাও ফিল্ম ফেয়ার থেকে। হ্যাঁ, ব্যাস নিউ হাউ ওয়াজ কামার। দ্যাট? আমার তো আমি এটা এক্সপেক্ট করিনি, বিকজ আমি আসলে এই ছবিটা যে করা হবে এটাই আমি কখনো ভাবিনি। আমি ভেবেছি কখনো ছবি করলে হয়তো বাংলাদেশি কোনো ছবি দিয়ে আমার পথযাত্রা শুরু হবে, কিন্তু ভাগ্যক্রমে কলকাতায় আমার ফার্স্ট কাজ হয়, এবং অতনু ঘোষের সাথে আমার কাজ। তো মানে ই ইজ সাচ অ্যান অ্যামেজিং ডিরেক্টর। ওনার ময়ূরাক্ষী, অ্যাবিসন দুটো কাজ আমি দেখেছিলাম এর আগে। তো ওনার কাছ থেকে যখন কলটা আসে আমি আই গট ভেরি এক্সাইটেড অ্যাকচুয়ালি, অ্যান্ড দ্য হোল স্টোরি ইজ কাইন্ড অফ ড্রিভেন বাই দ্যাট ফিমেল প্রোটাগনিস্ট, এবং দে অফার্ড মি দ্যাট ফিমেল প্রোটাগনিস্টের রোল থ্যাঙ্কস টু লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। এটা দেখার পরেই আসলে ওরা এরকম একটা এইজের এরকম একটা মেয়েকেই খুঁজছিল তাদের ক্যারেক্টারের জন্য। সামহাও আই গট ভেরি লাকি, এবং এই ছবিটায় আমার অ্যাক্টিংয়ের অনেক জায়গা ছিল। তো সেই জায়গা থেকে পরবর্তীতে ফিল্মফেয়ারে নমিনেশন আসে আমার দুটো। তো আই ওয়াজ ভেরি হ্যাপি। আমি আসলে এক্সপেক্ট করিনি, হয়তো নমিনেশনটা নিয়ে আমি খুশি ছিলাম। আমি গিয়েছিলাম ফর্চুনেটলি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটাতেও। তো অ্যাওয়ার্ডটা যখন নাম অ্যানাউন্স হলো, আই কুডন্ট বিলিভ যে আমি পেয়েছি। সো ইট ওয়াজ ওয়ান অফ দ্য হাইলাইট অফ মাই লাইফ। হ্যাঁ, তোমার কিন্তু স্টেপ বাই স্টেপ ইউ ইউ কেপ্ট গ্রোয়িং। খুব সুন্দর জার্নি তোমার। আর কারা কারা ছিল নমিনেটেড আর সাথে? আমার সাথে শুভশ্রী, আহ, দুটো ক্যাটাগরিতে ছিল। বেস্ট অ্যাক্ট্রেসে ছিল হয়তো চুন্নি গাঙ্গুলি, শুভশ্রী, আমার এই দুজনের কথা মনে পড়ছে, আর বাকিদের কথা মনে পড়ছে না। আর নিউ কামারে ওদের ওখান থেকে আসলে আমি না না, নামগুলো ওভাবে doesn't বলতে matter, পারি আমি না। তো জানি। এখন তোমার এই যে একটা রিসেন্ট বিগ শিফট আসছে, ইউ স্টার্টেড ডান্সিং একটা আইটেম। খুবই ড্যান্সিং না, না, আমি তো আসলে নেচেছি আগেও, হ্যাঁ নেচেছো না? স্টেজ শো করেছি, হুম। নাচের প্রোগ্রাম করেছি। সো আম নট গোনা কল দিস অ্যান আইটেম সং, এটা আসলে এন্ড ক্রেডিট সং। আমার কাছে ছবির আসলে গল্পটা যখন আসে ইনসাফ, তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা কমার্শিয়াল ছবিতে কাজ করতে চাই, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে প্রত্যেকটা অ্যাক্টরই চায় যে নিজেকে ভাঙতে, বিভিন্ন মাধ্যমে কাজ অফ করতে। কোর্স। তো কমার্শিয়াল সিনেমার এই জায়গাটা আমার আগে এক্সপ্লোর করা হয় নাই। তো যখন ইনসাফের গল্প, ক্যারেক্টার সবকিছু আমার পছন্দ হয়, অ্যান্ড দেন দের ওয়াজ অ্যান এনকারেজ সং, এটা নিয়ে আর এত কোনো প্ল্যান কিন্তু করিনি, যে ইটস নট বিকজ যে হ্যাঁ আই নিড টু ডু দিস সং দ্যাটস ওয়াই আই এম ডুইং দ্য ফিল্ম। নো, ইটস জাস্ট এনকারেজ সং, মানে এই গানটা আপনি না থাকলেও ছবিতে দিস ইট জাস্ট ডাজন্ট লাস্টে ম্যাটার, একটা গান। লাস্টে জাস্ট একটা গান। বাট ছবিটা আমি বলবো যে ইট ওয়াজ মোর ইম্পর্টেন্ট টু মি, বিকজ এখানে আসলে যে ক্যারেক্টারটা আমাকে অফার করা হয়েছিল, ইট ওয়াজ আ ভেরি স্ট্রং লিড ইন টার্মস অফ কমার্শিয়াল সিনেমা অ্যাসপেক্ট। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, বিকজ যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে এর আগে আমার কাছে যেসব কমার্শিয়াল স্ক্রিপ্টগুলো এসেছে সিনেমার, সেখানে আমি
কেন জানি ফিমেল প্রোটাগনিস্ট গুলো গুরুত্ব খুব একটা পাচ্ছিলাম না, বা সামহাউ দ্যাট ওয়াজন্ট ওয়ার্কিং। সো এখানে যেমন আমার পুলিশ অফিসারের চরিত্র, অ্যান্ড আই ওয়ান্টেড টু ডু সামথিং যেটা ডিফারেন্ট, উইচ আইভ নেভার ডান বিফোর। সো ওইখানে আমার অ্যাকশন সিনও আছে, যদি ছবিটা যারা দেখেছে তারা জানে। সো একদম কমপ্লিটলি ডিফারেন্ট দেন হোয়াট আইভ ডান ইন মাই রিয়েলি, হ্যাঁ। প্রিভিয়াস ইয়ে। তো সেই জায়গা থেকে আসলে দ্য হোল সিনেমা এক্সপিরিয়েন্স যারাই দেখবে, ইটস লাইক মানে actress Tasnia Farin is very much present there. Of So course, of course. যখন ডেফিনেটলি সোশ্যাল মিডিয়ার যুগে এখন কোনো কিছু আসলে যেটা সেলস মোর, এটাই মানুষ বেশি কথা বলতে পছন্দ করে। বাট আই অ্যাম অ্যান অ্যাক্ট্রেস, সো আমার কাজ হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারে নিজেকে এক্সপ্লোর করা। না, অনেক সো দেখো দ্যাটস যেটা ওয়াই। এটা সত্যি কিন্তু একটা মানে নাচটা তুমি যে করলে এটা ব্রেভ মুভ ছিল। আবার অনেকে হয়তো একটু অনেকে যারা তোমাকে যে সবসময় একটা গার্ল নেক্সট ডোর হিসাবে দেখতে চায়, ওরা হয়তো তোমার ফ্যানরাই, ওরা মনে হয় তোমাকে নতুন ভাবে দেখে একটু হয়ে যায়, তারপরে মনে হয় ইউজ টু হয়ে গেছে আবারও দেখি। বাট সামনে তো চান্স পেলে আবারও এরকম বোল্ড মুভ, বোল্ড গান, মুভি, ডিফারেন্ট ডিফারেন্ট রোল, সবকিছু ইউর ওপেন টু অল সোর্স অফ রোল অ্যান্ড স্ক্রিপ্ট, রাইট? আই মিন নাথিং ইজ বোল্ড। আমার কাছে মনে হয় যে ক্যারেক্টার ইজ এ ক্যারেক্টার। এখন আমার যেটা ভালো যদি হবে, তোমাকে একটা ভিলেনের রোল দেয় কেউ, um, নেগেটিভ, যদি সিরিয়াল আমার কোনো কিলার, করতে আপত্তি মজা নেই। লাগবে না হ্যাঁ, করতে? ইটস ইন্টারেস্টিং। আমি চাই যে জাস্ট আমার ক্যারিয়ারের গ্রাফটা যাতে ইন্টারেস্টিং থাকে। আমি সবসময় একই ধরনের ক্যারেক্টার রাইট, যদি প্লে করে যাই, সেই গার্ল নেক্সট ডোর সুইট, হ্যাঁ। এটা তো আসলে ইটস ভেরি ইজি ফর মি, ইটস মাই কমফর্ট জোন। আমি তো এটা সারা জীবন এমনিই করতে পারবো, এবং একটা সময় ইউ আর গোনা গেট বোর্ড অফ মি, যে এইটা আর কত দেখবো। বা এই যে আজকে যে আলোচনা বা যা সমালোচনা যাই আপনি বলছেন যে হচ্ছে, ইটস হ্যাপেনিং বিকজ নো ওয়ান হ্যাজ সিন মি লাইক দ্যাট বিফোর। Right. আমি যদি আমার মতোই একটা ক্যারেক্টার করতাম, ওটা নিয়ে কোনো কথাই হতো না, বা ইউ প্রবাবলি উডন্ট ইভেন নোটিস দ্যাট আইভ ডান দিস। সো দ্যাটস ওয়াই ইটস ইম্পর্টেন্ট টু স্টে রেলেভেন্ট। আমার মনে হয় মাঝে মাঝে রেলেভেন্ট থাকার জন্য কিছু কিছু ডিসিশন ইউ নিড টু টেক। আবার ইটস সামটাইমস ওয়ার্কস অ্যাজ আ রিমাইন্ডার এজ ওয়েল। when you do this and then when you go back to your comfort, তখন মানুষ ওটাকে মনে হয় একটু বেশি অ্যাপ্রিসিয়েট করে, এটাও হয়। এটাই তো বিউটি অফ অ্যান অ্যাক্টর, তাই না? এক্স্যাক্টলি। সো এটাই। সবচেয়ে ডিফিকাল্ট কোন ক্যারেক্টারটা প্লে করা ছিল তোমার জন্য? মানে ধরো লাইক তোমার একটা ক্যারেক্টার গেট ইনটু করতে একটু টাইম লাগে, খুব ডিফিকাল্ট ছিল যেটা? আমি বলবো দেন অ্যাগেন লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, তাই না? বিকজ এটা আমার জন্য অ্যাজ আ নিউ কামার হিসেবে পুরা একটা ওয়েব সিরিজ, অ্যান্ড আই এম বেসিকলি আমার ওপরই গল্প, আই এম দ্য লিড ক্যারেক্টার। আর এত বড় লেংথের শুটিং আমি কখনো আগে করিনি। 3 মাস ব্যাপী এটার আমার রিহার্সেল, 1 মাস ব্যাপী শুটিং। ইট ওয়াজ মানে ইনফ্যাক্ট দ্য ক্যারেক্টারের ডেপথ এত বেশি ছিল যে আই অ্যাকচুয়ালি হ্যাড টু গো থ্রু সাম থেরাপি আফটার দ্যাট টু গেট আউট অফ ইট, রিয়েলি? বিকজ দ্য ক্যারেক্টারের ব্যাগেজটা মানে আমার ভেতর এতটাই আই ওয়াজ ক্যারিং ইট। সো এটা একটা ডিফিকাল্ট ক্যারেক্টার ছিল আমার জন্য। এটা আর একটা ভালো অ্যাক্টরের একটা কোয়ালিটি, এতখানি ঢুকে যেতে পারা। এরকম অনেক শুনি, অনেক বড় বড় অ্যাক্টররা কিন্তু পরে থেরাপি নেয়, কিছু রোলে এত হ্যাঁ। বেশি ইনভলভড হয়ে যায় যে বেরোতে পারে না। আর আমার জন্য তো আসলে তখন খুবই নতুন জিনিসটা। সো আমার পুরো জিনিসটা এত ইনভেস্টেড হয়ে গিয়েছিলাম আমি। আই ওয়াজ লিভিং অ্যান্ড ব্রিদিং লাইক সাবিলা, মানে শি ওয়াজ মাই ক্যারেক্টার্স নেম। সো যখন কাজটা শেষ তখন আমার মনে হচ্ছে যে আই এম লিভিং ইন দ্যাট ওয়ার্ল্ড, অ্যান্ড দ্যাট ক্যারেক্টার হ্যাড লট অফ ট্রমা, সো কাইন্ড অফ বিকেম আ পার্ট অফ মি। তো এটা একটু ডিফিকাল্ট ছিল আমার জন্য হ্যান্ডেল করা। এনি ড্রিম রোল, ইন্টারন্যাশনাল মুভি দেখে চিন্তা করে ওভারঅল, মানে একটা রোল যেটা আগে কেউ প্লে করেছে, এনি ড্রিম রোল? ড্রিম রোল ভাবলে তো অনেকই আছে, বাট আমার মনে হয় যে আই ওয়ান্ট টু ডু সামথিং লাইক রোমান হলিডে। অড্রে Okay. হেপবার্নের ক্যারেক্টারটা আমার কাছে মনে হয়েছে যে ইটস ভেরি ইন্টারেস্টিং, এবং ওইরকম একটা ফ্রিভোলাস ক্যারেক্টার, বা বিফোর সানরাইজ ট্রিলজির ক্যারেক্টারটার মতো যদি এরকম কোনো কিছু একটা জাস্ট স্লাইস অফ লাইফ, বাট এত ইন্টারেস্টিংলি ক্যারেক্টারগুলো প্লে হয়েছে, মনে হয়েছে যে ইউর জাস্ট ওয়াচিং একটা নর্মাল মানুষ, বাট এরকম টাইপের ক্যারেক্টার করতে চাই সামনে। নাইস। আচ্ছা, সো এখন আমরা একদম লাস্ট সেগমেন্টে চলে আসছি। তো আমি তোমাকে ফার্স্টে বাংলাদেশের, ইন্ডিয়ার, হলিউডের এক একটা অ্যাক্টরের নাম বলবো, তো ওদের কোন কোয়ালিটিটা তুমি চাও, তুমি আমাকে এটা বলবা। সবই চাই। সব আচ্ছা। চেয়ে তো হবে না। আচ্ছা। আচ্ছা, দীপিকা পাড়ুকোন। পার্সোনালিটি, রিলি? আচ্ছা, করিনা কাপুর। স্যাসিনেস, পূর্ণিমা। সেন্স অফ হিউমার।
আছে না? বিপাশা হায়াত, Um, স্নিগ্ধতা, মেরিল স্ট্রিপ। ট্যালেন্ট। I can't wait for Devil Wear Prada হ্যাঁ, 2. আমিও। আচ্ছা, এখন 15 বছর বয়সী তাসনিয়াকে যদি তোমার এখন কোনো অ্যাডভাইস দেওয়ার সুযোগ হয়, ওকে তুমি কি অ্যাডভাইস দিতা? পড়াশোনা নিয়ে আরেকটু কম চিন্তা করতে পারো। এটা পরে যে এত কাজে লাগবে না। So it's okay. ওয়াও! ওয়াও! কি সুন্দর অ্যাডভাইস। তোমার লাইফে পাওয়া বেস্ট অ্যাডভাইস? Mm, don't take everything so seriously. Nothing is permanent. কেউ দিছে অ্যাডভাইসটা তোমাকে? My husband. ও, ওয়ার্স্ট। Um, একদিন সব ঠিক হয়ে যাবে। আসলে আচ্ছা, যেদিন সব ঠিক হবে ওই দিন আবার আরেকটা জিনিস ঠিক হয়ে যাবে, Exactly. তাই না? Exactly. কিছুই ঠিক হয় না। Something new মানে মরলে issues ঠিক হবে, keep মরলে popping তো up. মরে গেলাম, সব Exactly. ঠিক। আসলে ভালো কথা বলছো। এখন তুমি যে বললা আমার মনে একদিন দিনটা কি কি ঠিক হবে। কিন্তু এটা অনেকবার শুনছেন না? আমি তো নিজেই বলি সারাক্ষণ, আমার হ্যাঁ, মা কিন্তু যখনই আমাকে সে বলে না একদিনটা কবে এই আসবে? এসে আচ্ছা আমার সব ঠিক হয়ে যাবে, ঠিক হয় বা তারপর আবার অন্য সেট অফ জিনিস বেঠিক হয়ে যায়, এটাই তো এটাই লাইফ। বললাম। হুম। আমার ছেলেকে বলি আমি সারাক্ষণ যে একদিন সব ঠিক হয়ে যাবে। ফেভারিট ফুড? ভাত, আলু ভর্তা, ডাল। আমাদের দেশের খাওয়া কিন্তু আসলে অনেক আপনার মজা। কোনটা ভালো লাগে? আমার কুইজিন ওয়াইজ আমাদের দেশেরই সবচেয়ে মজা লাগে। কেন? আর আমার পোলাও রোস্ট ভালো লাগে, সাদা পোলাও রোস্ট আমি তো বিয়ের। বিদেশ গেলে খালি হ্যাঁ, মিস করি কখন বাসায় আসবো, একটু তাই ডাল না? দিয়ে এক গাদা ভাত খেয়ে ঘুমাবো। না না, একটু লাগেই আমার। বাট আমার খুব পছন্দের খাওয়া পোলাও রোস্ট। আমি চিন্তা করি যে মরার আগে যদি বলে না লাস্ট কি খেয়ে মরতে চাও, আমি পোলাও লাস্ট মিল। সাদা। হ্যাঁ, তোমার লাস্ট মিল কি? ভাত আলু ভর্তা ডাল? আই এম নট শিওর অ্যাকচুয়ালি। লাস্ট মিল চিন্তা করলে এমন কিছু একটা খেতে চাই যেটা খেয়ে অনেকক্ষণ পেট ভরা থাকবে। তো মরেই তো যাবা, পেট ভরা রেখে কি হবে? খালি পেটে ক্ষুধা পেটে মরতে চাই না। আচ্ছা, নাইস। আচ্ছা, তোমার যে কোনো একটা খাওয়া যেটা সারা জীবন খেয়ে বেঁচে থাকতে হবে, আর কিছু খেতে হবে না লাইফে, জাস্ট একটাই খাওয়া পিক করতে হবে টু ইট ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। পানি। খিদা লাগবে তো তাইলে। আম, এটাও মনে হয় ভাতই, কারণ আমরা বাঙালিরা আসলে ভাত খেয়ে বড় হয়েছি, মানে এইটাই একটা খাবার যেটা সারা জীবন খাচ্ছি, সো আর কি বলবো। সিন্স তোমার হাজবেন্ড দেশের বাইরে থাকতেছে এখন আর তুমি এখানে, তুমি আহ, তার তোমাকে এনকারেজ করা কন্ট্রিবিউশনের জন্য তাকে কোনো মেসেজ দিতে চাও এই পডকাস্টের থ্রু, যেটা ফোনে বলো নাই, যেটা রেকর্ডে থাকলো, আম একটা থ্যাংক ইউ মেসেজ অর সামথিং? থ্যাংক ইউ বলতে আমি বলতে চাই যে আহ, হ্যাঁ, মানে মানুষ তো আসলে আমাকে যে কয়জনই চিনে বা আমার কাজ দেখে, সো ডেফিনেটলি ইটস ইম্পর্টেন্ট টু মি, বাট if you give me an option, if this or him, I think I will choose him. So মানে হিম ওভার এভরিথিং এলস? yeah. ভাইয়া তো এটা শুনে অনেক খুশি হয়ে যাবে। দ্যাটস নাইস। মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আই হ্যাড আ গ্রেট টাইম টকিং টু ইউ। অ্যান্ড ইনশাআল্লাহ আমরা পরে তুমি আরো অনেক কাজ করো তো তুমি আবার আসবো আমার এখানে। Same. I had such a lovely time talking to you.